সুস্বাগতম। বাংলা নাট্য সাহিত্য হলো এমন এক সাহিত্যধারা যা সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়। এর শুরু হয় ব্রিটিশ শাসনকালে, যখন রুশ মনীষী লেবেদভ কলকাতায় ডোমতলায় বেঙ্গল থিয়েটার স্থাপন করেন এবং 1795 খ্রিস্টাব্দের কাল্পনিক সংবাদ নামক একটি বাংলা নাটক ও মঞ্চস্থ করেন। বাংলা নাট্য সাহিত্যের বিকাশে মাইকেল মধুসূদন, তারাচরণ শিকদার, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রলাল রায় মতো অনেক নাট্যকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই নাট্য সাহিত্যের প্রধান উদ্দেশ্য হল দর্শকদের মনোরঞ্জন, তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সামাজিক অনুভূতি প্রকাশ করা। এই নাট্য সাহিত্যকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস আজও অম্লান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইহা শুধু বয়সে নবীন নয়, সেই সঙ্গে এক বিচিত্র প্রক্রিয়ার এর উদ্ভব। প্রত্যেক জাতির লোকনাট্য থেকে তার নাটকের উদ্ভব এবং বিকাশ। কিন্তু আমাদের দেশে লোকনাট্য বা যাত্রা যে সময়ে পরিমার্জিত ও পরিশোধিত হয়ে নতুন রূপ পেতে লাগলো, ঠিক তখনই বিদেশি ইংরেজ সাহিত্য থেকে বাংলা ভাষায় অনুদিত নাট্য রচনার সূত্রপাত। আধুনিক বাংলা নাটক ও নাট্যশালা বা থিয়েটার উদ্ভবের সঙ্গে রুশ দেশীয় মনীষী গেরাসিম স্টেপানোভিচ লফেটভের নাম চিরস্মরণীয় আছে। তিনি 1785 সালে ভারতে আসেন। মাদ্রাজে শহরে 2 বৎসর অতিবাহিত করার পর সুদীর্ঘ 20 বৎসর কাল একাদিক্রমে কলকাতায় অবস্থান করেন। এই সময় তিনি কলকাতার বেহালাবাদক হিসাবে খ্যাতি অর্জন করলেও 1795 সালে তিনি দি ডিসগাইজ নামে একটি হাস্যরসাত্মক নাটকের বাংলা অনুবাদ করে সকলকে তাক লাগিয়ে দেন এবং বাংলা প্রথম নাট্যকার হিসাবে পরিচয় লাভ করেন। সেই সঙ্গে বাঙালি সংস্কৃতি জীবনে এক সম্ভাবনাময় নতুনত্বের আস্বাদন এনে দেন। তিনি এই অনুবাদিত ও অনাস্বাদিত নাটকের নাম দেন কাল্পনিক সংবদল। এইখানে তিনি থেমে থাকেননি, নিজের চেষ্টায় অনুদিত নাটকটিকে বেঙ্গলি থিয়েটারে অভিনয়ও করেছিলেন। এর ঠিক 4 মাস পর তিনি আরও একখানি প্রহসনকে বাংলানুবাদ করে মঞ্চস্থ করেছিলেন। তার নাম দি লাভ ইন দ্য বেস্ট ডক্টর। বাংলায় নাট্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলার রঙ্গমঞ্চ আজ যে মর্যাদায় প্রতিষ্ঠিত, তার ভবিষ্যৎ সম্ভাবনা যে একজন বিদেশি বাঙালি জাতির সামনে পথ প্রদর্শক হয়ে গেছেন তা বিশেষভাবে স্মরণ করার যোগ্য। একথা অনস্বীকার্য যে বিদেশি ইংরেজি সাহিত্য থেকে বাঙালির নাট্য রচনার সূত্রপাত। তাহলে বাংলার নাট্য সাহিত্যের কথা বলতে গেলে এদেশের যাত্রাভিময় প্রসঙ্গ এসে পড়ে, কারণ বাংলা নাটকের উপর এর প্রত্যক্ষ প্রভাব আগে যেমন ছিল এখনও সেই রকম আছে। বাংলা যাত্রাভিনয়ের ধারাটি বাংলা নাট্য রচনার ধারার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। একে পার্থক্য করা খুবই দুষ্কর। সেই জন্য বাঙালি দর্শক বাংলা নাটক হতেই একালে যাত্রার আনন্দ লাভ করছে। খ্রিস্ট জন্মের পূর্ব হইতে ভারতবর্ষ কৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বন করে যাত্রা রচিত অভিনীত হতো। এই ধারা অবলম্বনে জয়দেবের গীতগোবিন্দ ও বরুচণ্ডী রাসের শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীত দুটি বিভিন্ন উৎসবে উপলক্ষে অভিনীত হতো। তবে একে ঠিক যাত্রা বলা হতো না। আবার কৃষ্ণ বিষয়ক যাত্রাসমূহে যথার্থ নাটকীয় উপাদান খুব বেশি ছিল না, কারণ শ্রীকৃষ্ণের বাল্যজীবনের সব প্রতিকূলতা দৈবশক্তি দ্বারা প্রতিহত হতো বলে ইহারা যথার্থ নাটকে গৌরব লাভ করতে পারেনি। এই সব যাত্রা নাট্যরূপে ক্রমপরিণতি লাভ না করার অন্যতম ত্রুটি হল গদ্য সংলাপের অভাব। তাই এইসব যাত্রা ছিল প্রকৃত অর্থে না নাটক না গীত, একে নাট্যগীত বলাই ভালো। তবে এ কথা সত্য যে
কৃষ্ণ বিষয়ক কাহিনীর মধ্যে যথার্থ নাট্যিক উপাদান খুঁজে বার করার তেমন চেষ্টা কেউ করেনি। ফলে কৃষ্ণযাত্রার কাহিনী ধারায় নাট্যিক উৎসুকের বদলে এসেছিল মহত্তা প্রচারমূলক আখ্যান। তাই অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে যখন ইংরেজি নাটকের অনুবাদের মধ্য দিয়ে বাংলার নাট্য সাহিত্যের শুরু বলে ধরে নিই, তখনই যাত্রার মধ্যে নতুন উপাদান প্রবেশ করতে আরম্ভ করে। অর্থাৎ কৃষ্ণযাত্রা পুরোপুরি ধর্মভাবের পরিবর্তে আসে ধর্মভাবের দৃশ্যতা, আর সঙ্গীতের সঙ্গে সঙ্গে গদ্য সংগ্রামের উৎকর্ষতা বৃদ্ধি। তখন গীতিনাট্য সমৃদ্ধ যাত্রাভিনয়ের প্রবেশ করে। কৃষ্ণকমল গোস্বামীর কৃষ্ণযাত্রা পুনরুজ্জীবনের প্রয়াসে ইহা সম্ভবপর হয়েছিল। এরপর থেকে গীতাভিনয় সকল শ্রেণীর পৌরাণিক কাহিনী অবলম্বনে হতে আরম্ভ করে। একদিকে কলকাতার সম্ভ্রান্ত ধনী পরিবারের শখের রঙ্গমঞ্চগুলিতে সাধারণ প্রবেশাধিকার ছিল না, অর্থের অভাবে সকলের দেখার সামর্থ্যও ছিল না। তাই অনেক মননশীল প্রজ্ঞা ব্যক্তি জনসাধারণের জন্য নাটকের রস পরিবেশন করার জন্য গীতাভিনয়ের গীত ও নৃত্য অংশকে সংক্ষিপ্ত করে সংলাপ অংশ বৃদ্ধি করে গীতাভিনয়গুলিকে অধিকতর নাট্যধর্মী করে সংলাপ রচনা করতে শুরু করেন। সমসাময়ী বাংলা নাটকের মধ্যে এলিজাবেথীয় বা শেক্সপিয়ারীয় নাটকের মধ্যে যখন যুদ্ধবিগ্রহ, ষড়যন্ত্র, গুপ্তহত্যা, বিদ্রোহ প্রভৃতি বিষয় বাংলা নাটকে উপজীব্য হলো, তখন পাশাপাশি দুটো জিনিস পরিলক্ষিত হয়। একদিকে নাট্যকারের মধ্যে বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখার যাত্রাধারার পরিবর্তন, অন্যদিকে বাস্তবসম্মত জীবনমুখী দেশীয় নাট্যধারার উপর বিশেষ আকর্ষণ। একথা অনস্বীকার্য যে ঊনবিংশ শতাব্দীতে নব্য ইংরেজি শিক্ষিত বাঙালিরা যখন ইংরেজি নাট্য সাহিত্যের পড়িয়ে লাভ করেন, তখন দেশি কিছু বাঙালি নাটকের মধ্যে বাঙালির ঐতিহ্যকে উপজীব্য করার দিকে মনোযোগ দিলেন। ফলে সে সময় ইংরেজি ও সংস্কৃত নাটক উভয়ই সমানভাবে অনুদিত হতে থাকলো। সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করার নাটকের মধ্যে বাঙালিরা বাংলা তথা ভারতবর্ষের মূল সুরকে খুঁজে পেল। ফলে বাংলা নাট্য সাহিত্যের মধ্যযুগের শেষভাগে নাট্য রচনায় দেশীয় প্রভাব অত্যন্ত সক্রিয় হয়ে পড়ল। অর্থাৎ বাঙালিরা বাংলা নিজস্ব চিন্তাধারার মধ্যে রচিত বাংলা নাটককে মেনে নিল, আর দেশীয় আদর্শের প্রতি সমসাময়িক বাঙালি নাট্যকারের প্রতি মানুষের নতুন শ্রদ্ধা জাগতে আরম্ভ করল। নাটক হইল বাস্তবমুখী, প্রাচ্য প্রাচ্যের জীবদর্শনের মৌলিক পার্থক্যগুলি নাটকে পরিস্ফুট হতে আরম্ভ করল। রুশদেশীয় অধিবাসী গ্রাসিম লফেডভ ইংরেজি নাটকের বাঙ্গানুবাদের মধ্যে বাংলা নাট্য আন্দোলনের 1795 খ্রিস্টাব্দে শুরু হলেও বাংলার প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদারের ভদ্রার্জুন প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা নাট্য সংস্কৃতি এক নতুন মাত্রা পেয়েছিল। সেটা হচ্ছে 1852 সনের কথা। এর কিছুদিন আগে যোগেশচন্দ্র গুপ্তর কীর্তিবিলাস নাটকখানি প্রকাশিত হলেও তাকে মৌলিক নাটকে বলা যায় না, কারণ ত্রুটি বিচ্যুতি ভদ্রার্জুন অপেক্ষা অনেক বেশি। ভদ্রার্জুন নাটক বলরাম ও শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের প্রেমালাপ ও গান্ধর্ব বিবাহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর দীনবন্ধু, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র প্রমুখ বেশ কয়েকজন নাট্যকার যে সকল নাটক রচনা করেছিলেন, তার মধ্যে সামান্য কয়টি ছিল বাংলা নাটক, অধিকাংশই ছিল সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ নতুবা ইংরেজি নাটকের বঙ্গানুবাদ। শেক্সপিয়ারীয় নাটকের অনুবাদ জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, মার্চেন্ট অফ ভেনিসের পাশাপাশি শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, মেঘনাদ বধ কাব্য, অভিজ্ঞান, শকুন্তলা জানা, মায়াকানন প্রভৃতি পৌরাণিক ঐতিহাসিক সংস্কৃত নাটকের বঙ্গ অনুবাদ সমান চালিয়ে গিয়েছিল। এইসব নাটকের সঙ্গে আরও অন্য জাতীয় নাটক নাট্যজগৎকে দারুণভাবে সমৃদ্ধশালী করেছিল, যেগুলি হলো কুলীনের বহুবিবাহ প্রথার উপর আঘাতসম, রামনারায়ণ
তর্কারত্নের কুল সর্বস্ব নাটক, নীল সাহেবের অত্যাচারের বিরুদ্ধে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, জ্যোতির্ময় ঠাকুরের দেশাত্মবোধক স্বপ্নময়ী নাটক, উমেশচন্দ্র মিত্রের বিধবার জীবনের সুগভীর বেদনাদায়ক বিধবা বিবাহ নাটক, মধুসূদন দত্তের প্রহসনমূলক বুড়ো শালিকের গাড়ে রো নাটক প্রভৃতি। এই সময় থেকে নাটকের প্রকৃত বিভাজন শুরু হয়েছিল, যেমন পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, রোমান্টিক, বিয়োগান্ত, মিলনান্ত, চরিত্র নাটক, কাব্যনাট্য ইত্যাদি। আর শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য গিরিশচন্দ্র পৌরাণিক ও সামাজিক রোমান্টিক নাটকের বিভাজনকে আরও বেশি করে সুস্পষ্ট করে দিলেন, যা নাট্যজগতের আরও বেশি সম্পদশালী করেছিল। এর ঠিক পরের যুগে নাট্য জগতে সুদিনে মুখ দেখিয়েছিলেন বিশ্বকবি তথা এখানে নাট্যকার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনন্য সাধারণ প্রতিভা দুর্লভ পর্ষে বাংলার নাট্য সম্ভার আরও বেশি উৎকর্ষতা লাভ করল। তিনি নাটকের মধ্যে দেখালেন যে নাট্যকারের লক্ষ্য পারিপার্শ্বিক অবস্থার উপর, চিরন্তন মানবসত্তার উপর নয়। তিনি নাট্যকারের দৃষ্টির সঙ্গে দার্শনিকের দৃষ্টির বিভাজন রেখা টেনে দিলেন। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যকে সামনে রেখে তিনি বাংলা নাটকের ইতিহাসে এক নবদিগন্তের সূচনা করলেন। নাটককে জীবনমুখী তোলার লক্ষ্যে তিনি নিজে অনেক নাটকে অংশগ্রহণ করেছিলেন। তিনি বুঝেছিলেন যে বাঙালির জাতীয় জীবনে নিজস্ব একটা পরিচিতি আছে, তাছাড়া বাঙালির নিজস্ব সংস্কৃতি ও জাতীয় ধর্মের উপর দাঁড়িয়ে আছে বাঙালির নিজস্ব রসবোধ। তাকে বাদ দিয়ে যে কোনো নাটক হতে পারে না, তা তিনি মর্মে উপলব্ধি করেছিলেন। তাই নাটকের জগতে পাশ্চাত্য আদর্শকে তিনি মনপ্রাণে মেনে নেননি। সামাজিক পরিবেশ ও জীবন আদর্শকে ভিত্তি করেই তার নাট্য রচনা। এরপরে নাট্য আঙ্গিনায় 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে স্বদেশিকতা নিয়ে নাটক লেখা শুরু হয়। স্বদেশিকতার মধ্যে যে জাতীয়বাদের বিপ্লবীদের দেশকে স্বাধীন করার লক্ষ্যে অগ্রসর হওয়ার প্রবণতা, সেই সঙ্গে পরাধীন নির্যাতিত দেশবাসীর আশা আকাঙ্ক্ষা লুকিয়েছিল, তা এই সময়কার নাটকে ফুটে ওঠার অনেকে দেশের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল। এই জায়গায় রবীন্দ্রনাথের নাট্যকার দ্বিজেন্দ্রলালের নামও সমানভাবে উল্লেখযোগ্য। তার লেখা অন্যতম দুটি নাটক শাহজাহান ও চন্দ্রগুপ্ত নাটক আজও নাট্যজগতে সমুজ্জ্বল। জাতির জনক মহাত্মা গান্ধীর অস্পৃশ্যতার বিরুদ্ধে জেহাদ ও হরিজনদের ভগবান রূপে জ্ঞান এবং বিবেকানন্দের হারিয়ে ডোম ম্যাথর মুদ্রা ফরাসকে ভাই বলে বুকে তুলে নেওয়ার আহ্বান রবীন্দ্রনাথ উদ্ভূত হয়েছিলেন কিনা জানি না, কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিকে তার লেখা একখানি ক্ষুদ্র গীতিনাট্য চণ্ডালিকায় আশ্রয় করে প্রকাশিত করেছিল এক সামাজিক আন্দোলন। এই অস্পৃশ্য রমণীর প্রণয়াকাঙ্ক্ষা এই গীতিনাট্যের মূল আলিখ্য। একদিকে নৃত্যনাট্যের রমণীয় উপভোগ করে অন্যদিকে বন্য বিদ্বেষের বিরুদ্ধে জেহাদ। গীতিনাট্য ও নৃত্যনাট্যের তাল মিলে একাঙ্ক নাটকের আঙ্গিকে এক বিশেষ স্থান দখল করে। অল্প সময়ে নাটকের সার্থক রূপে ফুটিয়ে তুলতে একাঙ্ক নাটকের সার্থকতা একাঙ্ক নাটক ক্ষুদ্র নাটিকার বড় অসুবিধা হলো। এখানে সূক্ষ্ম দুঃখ, ছল চাতুরি, ভাব বিচ্ছেদ, মান অভিমান, আপন পর, সামাজিক ও নৈতিক চেতনা ঠিক মতো ফুটিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না। কারণ এখানে দৃশ্যপট পাল্টানো এক বিরাট সমস্যা। পক্ষান্তরে একাঙ্ক নাটক বোঝার মতো জ্ঞান সকলের থাকে না, বা একটু মনোযোগ হারালেই দুর্বুদ্ধ বলে মনে হয়। একাঙ্ক নাটক বা ক্ষুদ্র নাটিকা অল্প পরিসরে সকলকে সমানভাবে মনোরঞ্জন করতে পারে না। পক্ষান্তরে গীতিনাট্য বা নৃত্যনাট্যে মুহুর্মুহু দৃশ্যপটের পরিবর্তন ঘটে এবং গানের তালে তালে সে নৃত্যরূপ ফুটে ওঠে, তাহা সহজে দর্শককে আকৃষ্ট ও মুগ্ধ করে। এরপর আসে গণনাট্য।
গণনাট্য বাঙালি সমাজে এক বিশেষ স্থান দখল করে নেয়। আর বর্তমানে নাট্যকার বাদল সরকারের নামও সকলের পরিচিত। নাটকের ধারাবাহিকতা ক্রমশ করতে করতে নাটকের সঙ্গে যেমন যাত্রার সম্পর্ক জড়িয়ে আছে, সেই রকম নাটকের সঙ্গে উপন্যাসের একটা সম্পর্ক আছে। তাহলে নাটকের সঙ্গে উপন্যাসের একটা জায়গা বিরাট মৌলিক পার্থক্য আছে। সেটা হলো নাটকের মধ্যে দ্বন্দ্বই প্রধান, উপন্যাসের নয়। উপন্যাসের জীবন কখনো দ্বন্দ্বসংকুল, আবার কখনো বা নির্দ্বন্দ্ব। যেমন নারী জাতির অধিকার রক্ষায় নাটকে যে দ্বন্দ্বকে তুলে ধরা হয়, উপন্যাসে তাকে ঠিক মতো আনয়ন করা যায় না। জোর করে আনতে গেলে উপন্যাস তার উৎকর্ষতা হারিয়ে ফেলবে। গ্রাম বাংলা নির্যাতিত নারীর কথা মনে করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের সঙ্গে নাটকের সামঞ্জস্য বিধানের নিমিত্ত পল্লী সমাজের দত্তা উপন্যাসকে নাট্যকারের লিখেছিলেন যথাক্রমে রমা ও বিজয়ার নাম দিয়ে। তাহলে এই যুগলদ্বয় উপন্যাস ও নাটক একই মাত্রায় উৎকর্ষিত হতে পারেনি। নাটকের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে যেসব কথা উঠে এলো তা সমালোচনার জন্য নয়। যতদিন যাচ্ছে নাটক নিত্য নতুন পথে পা বাড়াতে গিয়ে কখনো হোঁচট খাচ্ছে, আবার কখনো অমিশ্রণ পথে এগিয়ে যাচ্ছে। আজকাল নাট্যকার সবসময় শুধুমাত্র দর্শকের দিকে তাকিয়ে নাটক লেখে না, লেখেন সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে। তাই নাটকের একদিকে নবমূল্যায়নের মাধ্যমে নারীকে উপস্থিত করেছে, অন্যদিকে সামাজিক অবক্ষয় ও বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ানোর মন্ত্র শেখাচ্ছে। তাই জীবন, যৌবন ও জীবিকার সন্ধানে বর্তমান নাটকের সংখ্যাই বেশি। সেখানে নারী পুরুষ সকলের স্থান সমানভাবে নির্ণীত হচ্ছে নাট্যকারের কলমে। তাই আধুনিক নাটক উজান পাহাড়ের দিকে এগুচ্ছে না, অনুকূল স্রোতের সমুদ্রাভিমুখী হয়ে হচ্ছে। সেটা বিচার করবে আগামী প্রজন্ম, এবং তার মধ্যে ফুটে উঠবে নাটকের আঙ্গিকের জীবনমুখী সার্থকতা। কল্পনা নাটকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু জীবনমুখী নাটক শুধুমাত্র আনন্দ লোককেই ফুটিয়ে তোলে না, সেই সঙ্গে দেখায় সত্যানুসন্ধানের অচেনা মুখ। নাট্য সাহিত্যের বর্তমান ধারা ও নাট্যকারদের প্রতি ব্যক্তি প্রতিভার নাটক হয়ে উঠুক মানুষের জীবনাদর্শ, প্রস্ফুটিত হোক মানুষের জীবন বন্দনা ও জয়গান। বন্ধুগণ, সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।